আজকের প্রথম নিউজ হচ্ছে আমাদের বেকি লিঞ্চকে নিয়ে। বেকি লিঞ্চের রিটার্ন তো আমরা রয়্যাল রাম্বলেতে দেখতে পেলাম না। আমরা আশা করছি যে রয়্যাল রাম্বলে আসেনি যখন, হয়তো রেসলমেনিয়ার আগে এলিমিনেশন চেম্বার, কিংবা হয়তো হতে পারে যে আমরা ডাইরেক্ট রেসলমেনিয়াতেই তার রিটার্ন দেখতে পেয়ে যাব। এবারে এই বিষয়ে বেকি লিঞ্চকে জিজ্ঞেস করা হয় যে রেসলিং সম্পর্কে তার কি এখন মতামত, সে ভবিষ্যতে কি করতে চায়, সে কি আদৌ রিটার্ন করবে। তো এখানে সে বলে যে এই কথাটা তার সবসময় মাথা এবং মনেতে চলছে, আর তাছাড়া তার একটা ফ্যামিলিও আছে, তার কাছে তার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু রেসলিংটাও তার কাছে একটা অনেক বড় জিনিস। তো সে এখন একদমই ঠিক করতে পারছে না, বা সে জানে না যে ভবিষ্যতে কি হতে চলেছে। তো এখন বলতে পারো যে বেকি লিঞ্চ একটু সিচুয়েশনটাকে ঝুলিয়ে রেখেছে, যে সে কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। কিন্তু আমার মনে হয় শেষমেশ বেকি লিঞ্চ এটা শুধুমাত্র আমাদেরকে একটু কি বলতে পারো অন্ধকারে রাখার জন্যই বলছে। বেকি লিঞ্চ খুব তাড়াতাড়ি ডাব্লিউডব্লিউইতে রিটার্ন করবে, শুধুমাত্র ট্রিপল এইচের জন্য রিটার্নটা হচ্ছে না, কারণ আমরা তো এক্সপেক্ট করে আছি যে বেকি লিঞ্চ রয়্যাল রাম্বলেতে আসবে, সেই জন্যই তাকে রিটার্ন করায়নি। এবার যখন আমরা বেকি লিঞ্চের কথা ভুলে যাব, তখন ডাব্লিউডব্লিউই বা ট্রিপল এইচ বেকি লিঞ্চের রিটার্ন করিয়ে দেবে। এবার সেটা কতদিনে আসে সেটাই এখন দেখার বিষয়। আর এর পরের নিউজ হচ্ছে যে কারমেলা এখন অফিসিয়ালি একজন ফ্রি এজেন্ট হয়ে গেছে। ডাব্লিউডব্লিউইর সাথে তার যে কন্ট্রাক্টটা ছিল সেটা অফিসিয়ালি এক্সপায়ার করে গেছে, আর সে এখন পুরোপুরি ফ্রি এজেন্ট। আর সে এখনও পর্যন্ত ডাব্লিউডব্লিউইর সাথে কোনো রকম কন্ট্রাক্ট রিনিউ করেনি। তো সে যদি চায় তো পুরোপুরি রেসলিং থেকে রিটায়ারমেন্টও নিয়ে নিতে পারে, অন্য কোম্পানিতেও যেতে পারে, বা সে ডাব্লিউডব্লিউইর সাথে একটা নতুন কন্ট্রাক্ট সাইন করে আবার ডাব্লিউডব্লিউইতে রিটার্নও করতে পারে। তবে রিসেন্ট টাইমে তার কিছু ইন্টারভিউ থেকে এটা জানা গেছে যে সে ডাব্লিউডব্লিউইতে বা রেসলিং জগতে আদৌ রিটার্ন করবে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এবার একটা বেশ বলতে পারো যে এটা একটা অনেক বড় ফ্যাক্ট, আর এটা খুব একটা আমরা তো নজর দিই না। তবে কি হয় যে এখানে ফাইটফুল সিলেক্টের তরফ থেকে একটা নিউজ এসছে যে ডাব্লিউডব্লিউইর যে উমেন্স ডিভিশন রয়েছে মেন রস্টারে, তাতে বেশ কিছু উমেন্স সুপারস্টার রয়েছে যারা কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে তাদের বুকিং নিয়ে। আর দিন দিন যা উমেন্স ডিভিশনের হাল হচ্ছে, উমেন্স ডিভিশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আর উমেন্স ডিভিশনের বলতে পারো যে আগেকার যে ব্যাপারটা ছিল সেটা আর এখন নেই। তো সেই নিয়ে অনেক ওমেন্সই অনেক ওমেন্স রেসলারই খুশি নয়, আর এটা নিয়ে ব্যাকস্টেজে একটু প্রবলেম দেখা দিয়েছে। তো এইটা যখন এই নিউজটা দেখলাম তখন তো আমি একটা জিনিস ভেবে দেখলাম যে এমনিতেই তো আমি প্রত্যেকটা ভিডিওতে ট্রিপল এইচের কোনো না কোনো খারাপ দিক নিয়ে কথা বলতেই হয়, কারণ জিনিসটা তো খারাপ দিকে যাচ্ছে। ট্রিপল এইচ এমন ডিজাইন আর এমন কাজ করে যে প্রত্যেক ভিডিওতে আমাকে তাকে নিয়ে কিছু না কিছু বলতে হয়। তো এবারে আরেকটা কথা হচ্ছে যে তোমরা কি নোটিস করে দেখেছো যে ডাব্লিউডব্লিউইর ওমেন্স ডিভিশন কিন্তু একেবারে ডেড হয়ে গেছে, আগের মতো আর একদম নেই। যখন থেকে ট্রিপল এইচের কাছে কন্ট্রোল এসছে, ওই মোটামুটি 2023 সালের লাস্টের দিক থেকে ট্রিপল এইচের কাছে কন্ট্রোলটা হাতে আসা, তারপর থেকে এখনও পর্যন্ত ওমেন্স ডিভিশনের কিন্তু হাল কিন্তু বেহাল হয়ে রয়েছে, আর দিন দিন সেটা কিন্তু আরও খারাপের দিকে যাচ্ছে। আগে একটা সময় কি হতো, আমরা ওমেন্স ডিভিশন নিয়েও মেতে থাকতাম, ভাবতাম যে এই ম্যাচটা খুব ভালো হবে, ওই ম্যাচটা খুব ভালো হবে, আর শুধুমাত্র ছুটকো ছাটকা যে সমস্ত জবার সুপারস্টার ছিল তাদের ম্যাচ দেখলেই আমাদের বিরক্ত লাগতো। কিন্তু এখন সিচুয়েশান দিন দিন এমন হয়ে গেছে যে এখন আমাদের ওয়ার্ল্ড টাইটেল যাদের কাছে আছে, যেমন রিয়া রিপ্লি, টিফনি স্ট্র্যাটন, তাদেরও ম্যাচ কিন্তু দেখতে বিরক্ত লাগে। এখন রিয়া রিপ্লির মধ্যেও আর সেই ব্যাপারটা নেই, কারণ রিয়া রিপ্লির বুকিং সেরকম হয়ে গেছে। টিফনি চ্যাম্পিয়ন হয়েছে, নায়া জ্যাক্সের মতো এত বড় একজন রেসলার রয়েছে ডাব্লিউডব্লিউইতে, যে একটা সময় ওমেন্স ডিভিশনকে ক্যারি করেছিল কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এখন তার স্টকও নিচে নেমে গেছে। আর টিফনি চ্যাম্পিয়ন, তা সত্ত্বেও কেন জানি না টিফনির ম্যাচ দেখতে খুব একটা ভালো লাগে না, মানে ওয়ার্ল্ড টাইটেলের ম্যাচগুলোই দেখতে ইচ্ছা করছে না। তো বাকি চ্যাম্পিয়নশিপগুলোর কী হবে? আর ডাব্লিউডব্লিউই উপরন্তু ওমেন্স ডিভিশনে ইউএস চ্যাম্পিয়নশিপ আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এনে রেখে দিয়েছে, কিন্তু সেগুলো তো আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাচ্ছি যে যারা চ্যাম্পিয়ন মিড কার্ড টাইটেল, তারা ওই কী করছে, রিং সাইডেতে দর্শকদের মধ্যে বসে আছে, তারা শোতে জায়গায় পাচ্ছে না। আর খুব কষ্ট করে ওমেন্স ডিভিশনে যে মেন টাইটেল রয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তারাই জায়গা পাচ্ছে, কিন্তু তাদের ম্যাচগুলো আমাদের দেখতে খুব একটা ভালো লাগছে। যদিও দেখতে গেলে এখানে শার্লিট প্লেয়ার, তারপরে অ্যালেক্সা ব্লিসের মতো বড় স্টাররা রিটার্ন করে, যারা একসময় ডাব্লিউডব্লিউইকে নিজেদের কাঁধে পুরো ওমেন্স ডিভিশনটাকে নিয়ে চলেছিল, যাদের জন্য আমরা এককালে ওমেন্স ডিভিশনের কদর করতাম আর সেই ওমেন্স ডিভিশনকে নিয়ে কথাও বলতাম। কিন্তু এখন এমন সিচুয়েশন হয়ে গেছে যে আমরা তাদেরকে নিয়েও খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছি না। তো বুঝতেই পারছো যে ট্রিপল এইচের হাতে কন্ট্রোল আসার পর থেকে সে পুরোপুরি ওমেন্স ডিভিশনকে কিন্তু একেবারে বলতে পারো ডিস্ট্রয় করে দিয়েছে, আর এটা পরিষ্কার আমরা সকলেই দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমরা ওমেন্স ডিভিশন নিয়ে খুব একটা কথা বলি না বলে এই জিনিসটা আমরা খুব একটা নজর দিইনি। তবে এখন তো ফাইটফুল সিলেক্টের তরফ থেকে এই নিউজটা আসার পর আমরা আগের সাথে আর এখনের সাথে পুরো পার্থক্যটা পরিষ্কার বুঝতে পারছি। আর জেফ হার্ডির ভাই ম্যাট হার্ডি তার ইন্টারভিউতে একটা কথা বলে যে এখানে জেফ হার্ডি তার পুরনো যে সমস্ত ভুল করেছে সেগুলোকে শুধরে নিতে চায়, সে ডাব্লিউডব্লিউইতে আবার রিটার্ন করতে চায়। আর যখন সে আগেরবার ডাব্লিউডব্লিউ থেকে রিলিজ হয়েছিল, বা বলতে পারো সে নিজে থেকে ডাব্লিউডব্লিউ ছেড়ে চলে গেছিলো, তখন সিচুয়েশন খুব একটা ভালো ছিল না। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই যে ডাব্লিউডব্লিউ এই জেফ হার্ডির একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সে ড্রাগ এডিক্টেড, সে প্রচণ্ড ড্রাগস নিত, যার ফলে অনেক কাণ্ডই সে করেছে।
তো যার ফলে তাকে ডাব্লিউডাব্লিউ ওয়ার্নিংও দেয়, কিন্তু তাদের খুব একটা লাভ হয় না। সে আবার ড্রাগস নেয় আর ডাব্লিউডাব্লিউ আবার তাকে বলে যে তারা জেফ হার্ডির ভালো ব্যবস্থা করতে চায়, তাকে রিহ্যাবে পাঠাবে, মানে নেশামুক্তি কেন্দ্রতে পাঠাবে, তারপর সে পুরোপুরি সুস্থ হয়ে আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। কিন্তু জেফ হার্ডি এটা প্রত্যাখ্যান করে, সে বলে যে আমার দরকার নেই, সুস্থ হয়ে আমি যেমন আছি তেমনই থাকবো। তো জেফ হার্ডি তারপর নিজে থেকে ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যায়। এখানে অন্যান্য সুপারস্টারদের ক্ষেত্রে কী হয় যে কেউ যদি ড্রাগস নেয় তাকে ডাব্লিউডাব্লিউ একদম তাকে সহ্য করে না, একদম বের করে দেয়। শুধুমাত্র জেফ হার্ডির মতো বড় স্টার বলেই তাকে এত ফেসিলিটি দিচ্ছিল, তো সেটা জেফ হার্ডির পছন্দ হয়নি বা বলতে পারো জেফ হার্ডি মেনে নিতে পারেনি, তো যার ফলে সে চলে যায়। আর তারপর থেকে জেফ হার্ডি ধীরে ধীরে নিজেকে অনেকটা শুধরেছে, এখন বলতে পারো সে প্রায় ঠিক আছে, এখন আর সে ড্রাগস নেয় না। তো সে তার ভুল শুধরে নিয়েছে আর এখন সে ডাব্লিউডাব্লিউতে যে কাজটা মানে বাকি আছে সেই কাজটা করার জন্য ফিরতে চায়। মানেটা হচ্ছে যে সে ডাব্লিউডাব্লিউতে একটা শেষ রান দিতে চায়, সে তার ডাব্লিউডাব্লিউ বা রেসলিং জগতের শেষ ম্যাচটা মানে রিটায়ারমেন্ট ম্যাচটা ডাব্লিউডাব্লিউতে লড়তে চায়, এটাই জেফ হার্ডির এখন আপাতত ইচ্ছা। তো এটা দেখা যাক যে এটা পূরণ হয় কিনা। তবে আমরা যেভাবে হার্ডি বয়েজকে এনএক্সটি শোতে ফিচার হতে দেখতে পেলাম, তো এটা থেকে তো পরিষ্কার যে ডাব্লিউডাব্লিউ তাকে একটা শেষ সুযোগ দেবে আর আমরা জেফ হার্ডির রিটায়ারমেন্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউতেই দেখতে পাবো। আর এবার তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাকেল রড্রিগেজ আর লিভ মর্গান, এটা ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে তারা ওয়েট করছে স্ম্যাকডাউনে। তো কি হয় যে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই যে বিয়াঙ্কা ব্লেয়ার আর নিওমি যখন এন্ট্রি নেয় তখন হঠাৎ করে কোথা থেকে এসে এই দুজন তাদের উপর অ্যাটাক করে দেয়। তো তারা কি করছিল যে তারা রিং এর তলাতেই ছিল প্রথম থেকে, আর যখন তাদের স্পটটা আছে তখন তারা রিংয়ের নিচ থেকে বেরিয়ে ওদের উপর অ্যাটাক করে দেয়। তো এইটা হচ্ছে সেকেন্ডারি ফটো স্ম্যাকডাউন হয়ে যাওয়ার পর আমাদের লিভ মর্গান এই ফটোটা শেয়ার করেছে। আর অ্যালেক্সা ব্লিস বলছে যে তার যে এলিমিনেশন চেম্বার ম্যাচটা রয়েছে সেটা সে তার ফিল্ড বানিয়ে দেবে আর সে সেই এলিমিনেশন চেম্বার ম্যাচটা জিততে চলেছে। যেভাবে আমরা হোয়াইট সিক্সের মতো টিজ দেখতে পাচ্ছি অ্যালেক্সা ব্লিসের, এটা তো কনফার্ম যে সে হোয়াইট সিক্সেরই পার্ট হতে চলেছে। আর হয়তো আমরা এটা দেখতে পাবো যে এই এলিমিনেশন চেম্বার ম্যাচটা অ্যালেক্সা ব্লিসই জিতবে, সেখানে হয়তো হোয়াইট সিক্স কোনোভাবে তাকে সাহায্য করতে পারে, এমনটা চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। আর ডাব্লিউডাব্লিউর বেশ কয়েকটা ভয়ঙ্কর ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে বুগিম্যান, আর সেই বুগিম্যান এখানে তার একটা ইচ্ছা প্রকাশ করেছে, সে এখানে একটা টুইট করেছে, লিখেছে ওয়ান মোর রান, মানে বুগিম্যান তার একটা শেষ রান ডাব্লিউডাব্লিউতে দিতে চায়। সে এটাও বলে যে সে অফিসিয়ালি একেবারে রেসলিং জগৎ থেকে রিটায়ারমেন্ট নেওয়ার আগে সে ডাব্লিউডাব্লিউতে একটা ফাইনাল রান দেবে আর সেখানে সে তার রিটায়ারমেন্ট ম্যাচ লড়বে আর তারপর সে অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ থেকে বা রেসলিং জগৎ থেকে রিটায়ার হয়ে যাবে। তো এইটা আমরা দেখতে পাবো কিনা তো বলা মুশকিল। বুগিম্যানকে কিছুদিন আগে আমরা ডাব্লিউডাব্লিউ ব্যাক স্টেজেতে দেখতে পেয়েছিলাম, একটা সে শো বা প্র্যাঙ্ক শ্যুট করছিল, যেটা ডাব্লিউডাব্লিউর প্রোগ্রামিংয়েরই একটা পার্ট বলতে পারো, একটা ডাব্লিউডাব্লিউ শো। তো তখন তো তাকে আমরা দেখতে পেয়েছিলাম, এবার তাকে আমরা ডাব্লিউডাব্লিউ রিংয়েতে রিটার্ন করতে দেখতে পাবো কিনা এটা তো বলা মুশকিল, কারণ ডাব্লিউডাব্লিউ আদৌ তাকে নিয়ে আসতে চায় কিনা এটা একটা বড় কথা। এবার এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয়টা চলছে সেটা নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে যে আমরা কি কোডি রোডস আর রকের মধ্যে ম্যাচ দেখতে পাবো। কারণ যদি কোডি রোডস রকের প্রস্তাবে রাজি না হয় তাহলে তো সে রকের এগেনস্টেই যাচ্ছে বলতে পারো, তার ফলে কি রক তারপর টার্ন করে যাবে, তার সাথে ম্যাচ হবে রেসলমেনিয়াতে। তো দেখো এটার চান্স একদমই নেই বলতে পারো, কারণ রক এখন সিনেমার কাজে ব্যস্ত আর সে রেসলিং করবে না। আর এটা কি হয় যে রক স্ম্যাকডাউনের পর একটা প্রেস কনফারেন্স হয় স্পেশালি রকের জন্য, এটা রকই অর্গানাইজ করে। তো সেখানে রককে জিজ্ঞেস করা হয় যে আমরা কি কোডি আর তার মধ্যে ম্যাচ দেখতে পাবো আদৌ। তো এখানে রক পরিষ্কার বলে দেয় যে দেখো এখন ম্যাচের কোনো রকম দরকার নেই, কোডি রোডস তার এগেনস্টে যাক বা যাই পারে করুক না কেন, এখানে ম্যাচের কোনো রকম দরকার নেই, কথা বলে যখন কাজে যাচ্ছে তখন ম্যাচের কি দরকার। তো এখান থেকে তো রক পরিষ্কার করে দিচ্ছে যে সে রেসলমেনিয়াতে ম্যাচ লড়বে না আর শুধুমাত্র সে ওই সেগমেন্ট দিয়েই কাজ চালাবে, মাঝে মাঝে সে শোতে আসবে আর একটা লম্বা চড়া প্রোমো কাট করবে যেমনটা আমরা এখন দেখতে পেলাম। তো এইভাবে সে স্টোরি লাইনকে আগে নিয়ে যাবে। দেখতে গেলে রকের এখন রেসলিং করবে এটা বলা তো খুবই মুশকিল, কারণ দেখো আগের বছর কী ছিল যে আগের বছর জানুয়ারি থেকে পুরো রেসলমেনিয়া পর্যন্ত রক একেবারে ফ্রি ছিল, সে তখন রেসলিং করতে পারতো। কিন্তু এখন যেমনটা আমরা জানি যে রক তার মুভি শুটিং নিয়ে বিজি থাকে, আর এখন রিসেন্টলি যেটা নিউজ পেয়েছিলাম যে মোয়ানা সিনেমা যেটা রয়েছে তার রিশুট হবে, তো তার জন্য এখন রক বিজি রয়েছে। তো সেই কারণে সে রেসলিং করতে পারবে না, কারণ রেসলিং করা একটা আলাদা জিনিস। এবার ধরো ডাব্লিউডাব্লিউতে কী হয় যে ডাব্লিউডাব্লিউতে ধরো রক কোনো একটা ম্যাচ রেসেল করলো, এবার রেসলিং রিংয়ে কী হয় তো বলা যায় না, এবার রক হয়তো ম্যাচ রেসেল করতে গিয়ে সামান্য কোনো জায়গায় ইনজয়েড হয়ে গেল, তো তার ফলে তো তার মুভির ওপরে অনেক এটা বলতে পারো প্রভাব ফেলে। কারণ যদি সিনেমার হিরো যদি ইনজয়েড হয়ে পড়ে থাকে তাহলে সিনেমা কী করে চলবে বা সিনেমার শুটিং কী করে হবে আর শুটিংটা টাইমের মধ্যে কী করে কমপ্লিট করবে। তো সেই জন্য যখন কোনো সিনেমার কন্ট্রাক্ট রক নিয়ে নেয় তখন সে একদমই এইরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকে, কারণ একবার যদি ইনজুরি হয়ে যায় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। টাকার ক্ষতি তো হয়, উল্টে সময়েরও ক্ষতি হয়, উল্টে যে সিনেমার যে শুটিংটা ছিল সেটা পুরো একদম উলট পালট হয়ে যায়। তো সেই জন্যই রক সিনেমা শুটিং চলাকালীন বা কোনো রকম কন্ট্রাক্টে থাকাকালীন সে কিন্তু রেসলিংটাকে পুরো অ্যাভয়েড করে চলে, ওই মাঝে সাঝে এসে
প্রোমো কাট করতে সে পারবে, কিন্তু সে রেসলিং করবে না। তো ধরে নিতে পারো যে এবারে রেসলম্যানিয়াতে তাকে আমরা হয়তো অ্যাপিয়ারেন্স করতে দেখতে পাবো, সে কোনো একটা বড় রোলেও থাকবে, কিন্তু সে রেসলিং করবে না। আর প্রেস কনফারেন্সের এই কথাটা দিয়ে সে এটা পরিষ্কার করে দিয়েছে যে ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না, কিন্তু আপাতত রেসলম্যানিয়াতে সে কিন্তু কোডির এগেনস্টে ম্যাচ লড়বে না। আর তোমাদেরকে একটা মজাদার ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে যে এই বছর কিন্তু রকের অ্যাপিয়ারেন্স কিন্তু জন সিনার থেকে বেশি হয়ে গেছে। আর জন সিনার অ্যাপিয়ারেন্স আমরা শুধুমাত্র রয়ের প্রিমিয়ারে দেখতে পেয়েছিলাম আর রয়্যাল রাম্বলে দেখতে পেয়েছিলাম, আর তারপরে আর দেখতে পাইনি। কিন্তু রকের অ্যাপিয়ারেন্স আমরা জন সিনার থেকে বেশি দেখতে পেয়ে গেছি। তো এটা কীরকম হচ্ছে যে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর চলছে আর সেখানে রকের অ্যাপিয়ারেন্স জন সিনার থেকে বেশি, এমনকি দেখতে গেলে ট্রিস স্ট্র্যাটাস সেও কিন্তু জন সিনার থেকে বেশি অ্যাপিয়ারেন্স করে ফেলেছে। তো এটা কি বলবো, আর কিছু বলার নেই। এবার যদি জন সিনা মার্চ মাসের শেষের দিকে তো 3টে রতে আসবে, তো আশা করবো যেন শুধুমাত্র ওই 3টে র না হয়, বরং জন সিনাকে আমরা স্ম্যাকডাউন, র এছাড়া রেসলম্যানিয়ার আগে তো অন্তত ফুল টাইমার হিসাবে দেখতে পাই। তো এবার চলো মেন কথা আসা যাক যে এলিমিনেশন চেম্বারে আমরা কি দেখতে পাবো, কোডি কি রকের প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। তো দেখো এখানে সিচুয়েশনটা কি রয়েছে, এখানে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাব্লিউডব্লিউতে কি হচ্ছে, যখন সিচুয়েশন একদমই ঠিক চলছে না। ট্রিপল এইচের কাজ থেকে রক বুঝে গেছে যে এবার রেসলম্যানিয়া ডুবতে চলেছে। আর তাছাড়া রয়্যাল রাম্বল হয়ে যাওয়ার পর কিন্তু রেসলম্যানিয়ার টিকিটের বিক্রিও কমে গেছে। অন্যান্য বছর কিন্তু এতক্ষণে সোল্ড আউট হয়ে যায়, কিন্তু এখনও রেসলম্যানিয়ার টিকিট কিন্তু খুব একটা বিক্রি হচ্ছে না, যেহেতু যে উসোকে রয়্যাল রাম্বল জিতেছে আর যে সমস্ত বড় বড় সুপারস্টার ছিল তাদের ম্যাচের হাল বিগড়ে দিচ্ছে। জন সিনার সাথে লোগান পল, সিএম পাঙ্ক কোথায় যাবে কোনো ঠিক নেই, রোমান আদৌ সেথ রলিন্সের সাথে ম্যাচ করবে কিনা, ড্রু ম্যাকিন্টায়ারের তো দেখতে পাচ্ছি কি হাল হয়েছে ড্রু ম্যাকিন্টায়ারের। তো এইগুলোর জন্য ফ্যান্সরা রেসলম্যানিয়াকে অ্যাভয়েড করছে, রেসলম্যানিয়ার হাইপ একদম কমে গেছে আর পুরো নেগেটিভ রিয়াকশন হয়ে গেছে, আর টিকিটও তেমন বিক্রি হচ্ছে না। তো রক এইগুলো দেখার পরে সে বুঝে গেছে যে কি হাল চলছে, ট্রিপল এইচকে দিয়ে তো হবে না। আগের বছর যেমন সে রেসলম্যানিয়াটাকে সেভ করেছিল, শুধুমাত্র আমরা রেসলম্যানিয়া 40কে এই জন্যই মনে রাখি কারণ তার দুখানা মেন ইভেন্ট কিন্তু খুবই জোরদার ছিল, আর বলতে পারো ডাব্লিউডব্লিউই ইতিহাসে সব থেকে বেস্ট মেন ইভেন্ট ছিল। কিন্তু বাকি শোয়ের হাল তো আমরা দেখেই নিয়েছি, বাকি শোয়ে এমন কিছু হয়নি যেটা আমাদের মনে দাগ কেটে যেতে পারে, বা বলতে পারো এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে রেসলম্যানিয়া 40তে আমরা আর কী দেখতে পেয়েছিলাম মেন ইভেন্ট বাদে, সেটা বলতে গেলে অনেককে অনেক ভাবতে হবে। তো বুঝতেই পারছো ট্রিপল এইচের বুকিং আর রকের বুকিংয়ে কত বেশি পার্থক্য। তো এবারে রক এই জন্যই এসছে, রকের তো এমনি কোনো প্ল্যান ছিল না, রক হঠাৎ করে এই জন্য এসছে। এটা পিডব্লিউ ইনসাইডারও কনফার্ম করেছে যে এরকম কোনো প্ল্যান ছিল না, রক এসেছে শুধুমাত্র রেসলম্যানিয়াকে সেভ করার জন্য। রক হয়তো ভেবেছে যে আমি রেসলিং করতে পারবো না, তো কী হয়েছে, অন্তত এমন একটা স্টোরি লাইন দিয়ে দিই যার ফলে ফ্যান্সদের হাইপ হয়তো একটু বাড়বে আর তারা ইন্টারেস্ট দেখাবে রেসলম্যানিয়ার জন্য। তো সেই জন্যই রক এসছে। এবার রক কোডিকে এমন একটা অফার দিয়েছে যে আই ওয়ান্ট ইউর সোল। তো এখানে কি বলতে চাইছে যে আমি তোমার আত্মা চাই। তো এখানে পাতি বাংলা কথা যেটা বলতে হয় যে এখানে রক বলতে চাইছে যে তুমি আমাকে তোমার মেরুদণ্ডটা বিক্রি করে দাও। তো বিক্রি করে দেওয়াটা কেন বলা হচ্ছে যে এখানে রক কোডির সোল চাইছে, তার মানে হচ্ছে যে রক যেমন চাইবে কোডিকে তেমন কন্ট্রোল করবে, সে যা বলবে কোডিকে তাই শুনতে হবে। তার বদলে রক এখানে তাকে অফার দেয় যে সে তাকে এত উঁচুতে নিয়ে যাবে, এত বেশি সাকসেস পাই দেবে যে তার ফ্যামিলির সবাই আর তার বংশ পুরো একদম পায়ের ওপর পা তুলে বসে খাবে। আর এটা সে রক নিজে মেনশন করে। আর রক এখানে এতদিন তো শুধুমাত্র নিজেকে ফাইনাল বস বলতো, কিন্তু এবারে কি হয়েছে সে নিজের পুরো ক্ষমতা এখানে ব্যাখ্যা করে যে সে টিকেও গ্রুপ ডাব্লিউডব্লিউকে কিনে নিয়েছে। টিকেও গ্রুপ হচ্ছে ডাব্লিউডব্লিউর ওনার, আর সে হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরের পদে রয়েছে টিকেও গ্রুপে। তো রকের ক্ষমতা আমার এখানে অনেক বেশি। কোডি যদি তার প্রস্তাবে রাজি হয় তাহলে সে তাকে উন্নতির একদম শিখরে নিয়ে যাবে, তাকে অনেক ক্ষমতা দেবে আর একদম বলতে পারো মালামাল করে দেবে। তো সেইটা হচ্ছে রকের প্রস্তাব। এবার ভাবতে যে কোডি কি এটা অ্যাকসেপ্ট করবে। তো দেখো কোডি যেরকম ক্যারেক্টার নিয়ে চলছে তার ফেস ক্যারেক্টার খুবই ভালো চলছে, ফেস হিসাবে সে খুবই সাকসেসফুল। এরকম ফেস হিসাবে সাকসেসফুল হতে আমরা খুব কম রেসলারকেই দেখেছি। তো কোডির ক্যারেক্টার অনুযায়ী এটা তো একদম যায় না যে সে রকের প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে, কারণ রক তো তাকে সৎ পথে অবশ্যই নিয়ে যাবে না। তো কোডি সম্ভবত এখানে এলিমিনেশন চেম্বারে রককে নাই বলবে, রকের প্রপোজালে সে রাজি হবে না। তারপর আমরা এখান থেকে স্টোরি লাইন কন্টিনিউ হতে দেখতে পাবো। এমন নয় যেখানে এলিমিনেশন চেম্বারে না বলে দিল বা হ্যাঁ বলে দিল সেখানে স্টোরি এন্ড হয়ে যাবে। এই স্টোরিটা কম করে হলেও রেসলম্যানিয়া অবধি টানা হবে, কারণ রেসলম্যানিয়ার হাইপটাও তো বাড়াতে হবে। যদি রেসলম্যানিয়ার আগেই এই স্টোরিটা শেষ হয়ে যায় তাহলে ফ্যান্সরা ইন্টারেস্টই দেখাবে না। তো এই স্টোরিটা রেসলম্যানিয়া অবধি যাবে। এবার আমার যা মনে হয় যে হয়তো এলিমিনেশন চেম্বারে কোডি এটা অ্যাকসেপ্ট করবে না তার ফেস ক্যারেক্টারের জন্য, কিন্তু আমরা রেসলম্যানিয়াতে গিয়ে দেখতে পাবো যে হয় জন সিনা নয় সিএম পাঙ্ক, যে এদের মধ্যে যে কোনো একজনই তো ফেস করবে কোডিকে। হয়তো এমনটা আমরা দেখতে পাবো যে রেসলম্যানিয়াতে কোডি প্রায় একেবারে হাঁটতে বসেছে আর ঠিক লাস্ট মোমেন্টে
রক এসে তাকে জিততে সাহায্য করলো, আর তারপর কোডি শেষমেশ রকের সাহায্য নিয়ে সিএম পাং বা জন সিনা যেই তার অপোনেন্ট হোক না কেন তাকে হারিয়ে দিল, আর তারপরে দুজনে হাত মিলিয়ে নিয়ে কোডি হয়ে গেল একটা কর্পোরেট চ্যাম্পিয়ন। তো কোডি তখন রকের চ্যাম্পিয়ন হয়ে যাবে, যেটা রক চেয়েছিল। এটা ঠিক এমনটা বলতে পারো যে এককালে আমরা ভিন্স ম্যাকম্যান আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। ভিন্স ম্যাকম্যানের আন্ডারে স্টোন কোল্ড স্টিভ অস্টিন চলে এসেছিল, সে হয়ে গেছিল কর্পোরেট চ্যাম্পিয়ন, আর তারপরে ভিন্স ম্যাকম্যান স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে একদম উন্নতির শিখরে নিয়ে যায়, যার ফলে আজকে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এত বড় স্টার হয়েছে। তো সেরকমই বলতে পারো এই স্টোরি লাইনটা কিছুটা ওরকমই হবে, তবে এটা একটু মডার্ন যুগের স্টোরি লাইন, তো তাতে রক হয়তো আরও অন্য কিছু অ্যাড করবে। তো আমার তো আপাতত এইটাই মনে হচ্ছে। আর তারপরে আমরা একটা হিল কোডি রোডসকে দেখতে পাবো যে অথরিটির পার্ট হয়ে যাবে, আর সে তার চ্যাম্পিয়নশিপ রেন কন্টিনিউ করবে, যেমনটা আমরা রোমানের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে রোমান হিল হয়ে যাওয়ার পরে তার ব্লাড লাইন নিয়ে তার চ্যাম্পিয়নশিপ 4 বছর কন্টিনিউ করেছিল। তো এরকমই কিছু একটা কোডি রোডসের সাথে দেখতে পাবো। শুধুমাত্র পার্থক্য এটাই যে কোডির সাথে এবারে রক থাকবে, মানে কোম্পানির বসের সাপোর্ট থাকবে। রোমানের ছিল ব্লাড লাইনের সাপোর্ট, আর কোডির কাছে থাকবে কোম্পানির বসের সাপোর্ট। কোডি একটা হিল হয়ে যাবে এটা বলা খুবই মুশকিল, কারণ কোডি ফেস হিসাবে খুবই সাকসেসফুল, আর তাকে এত তাড়াতাড়ি হিল বানিয়ে দেওয়াটাও ঠিক নয়। কোডির টাইটেল রেনটা দীর্ঘদিন চলতে চলতে যখন একেবারে বোরিং হয়ে যাবে, অসহ্য হয়ে যাবে, তখন যখন ফ্যান্সরা তাকে নেগেটিভ রিয়াকশন দিতে শুরু করবে, তখন নয় তাকে হিল বানিয়ে দিলে কাজ বেশি ভালো হতো। তবে এটা যদি আমরা রেসলমেনিয়াতে দেখতে পেয়ে যাই তাহলেও ঠিক আছে, কোনো রকম কমপ্লেন নেই, কারণ একটা জিনিস তো আমি খুব ভালো করে বলতে পারি যে কোডি রোডস কিন্তু ফেস হিসাবে যতটা ভালো কাজ করছে, হিল হিসাবে কিন্তু তার থেকেও বেশি ভালো কাজ করতে পারবে। আমরা এটা AEW-তে দেখেছি, কোডি রোডস একজন হিল হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে, আর কোডি যদি হিল টার্ন করে নেয় আর তার সাথে যদি রক থাকে, সে একদম বলতে পারো অন্যতম একটা WWE হিল সুপারস্টারও হয়ে যাবে, মানে ফেস থেকে কোম্পানির সব থেকে বড় হিল, এটা আমরা হয়তো দেখতে পাবো। তো আপাতত এই সিচুয়েশন থেকে আমার তো এমনটাই মনে হচ্ছে এই স্টোরিটা শুধুমাত্র রক রেসলমেনিয়ার হাইপটা ফিরিয়ে আনার জন্য, রেসলমেনিয়া 41-কে সেভ করার জন্যই করেছে, না হলে এর কোনো মানে তো থাকে না। তো দেখা যাক এটা আমরা কি দেখতে পাই। আর আপাতত আমার তো এই একটাই এন্ডিং মাথায় আসছে যে এইটা হতে পারে, যেমনটা আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে বুঝিয়ে বললাম। তো এর বাইরেও অনেক কিছু হতে পারে, সেগুলোর ব্যাপারে আর কথা বলছি না, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আমার এই বিষয়টা নিয়ে হয়তো একটা আলাদা ভিডিও বানালেই ভালো হতো, তাহলে এতটা হয়তো লম্বা হতো না। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার WWE আরেকটা নতুন নিউজ ভিডিওতে।